শহীদ বুদ্ধিজীবী দিবস আজ বাঙালিদের মেধা শূন্য করতে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী নিধন চালাতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা, বিচার আটকে আছে আইনি সীমাবদ্ধতায়। উৎসবমুখর পরিবেশে চলছে একাদশ সংসদ নির্বাচনের প্রচার প্রচারণা, গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আজ সিলেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু দুপুর 12টায়। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আরটিভি সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। শুরুতেই বিজয়ের মাসের খবর। রক্ত দিয়ে নাম লিখেছি বাংলাদেশের নাম। আজ 14 ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস। দিবসটি উপলক্ষে মিরপুরে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল 7টায় শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পক্ষ থেকে হাজার হাজার মানুষ শ্রদ্ধা জানান। পরেতে সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে। এদিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে ধানমন্ডির 32 নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে দলের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীরা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা জানান। দর্শক, রায়ের বাজারে আছেন আমাদের সহকর্মী শরীয়ত খান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে। শরীয়ত, সকালে তো প্রধানমন্ত্রী এবং রাষ্ট্রপতি শ্রদ্ধা নিবেদন করেছেন বুদ্ধিজীবী স্মৃতিসৌধে, তো এই মুহূর্তে সেখানে শ্রদ্ধা নিবেদনের জন্য সাধারণ মানুষের ঢল কেমন দেখতে পাচ্ছেন? ফারজানা, আপনি জান শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে এই রায়েরবাজার বধ্যভূমিতে সকাল থেকেই বিভিন্ন পর্যায়ের মানুষ এবং বুদ্ধিজীবীদের পরিবারের পক্ষ থেকে এখানে শ্রদ্ধা জানাতে ছুটে এসেছেন। আপনি এখন দেখতে পাচ্ছেন যে এখনো অনেকেই আসছেন ফুল দিতে। সকাল 7টা থেকে এখানে মানুষজন দিতে আসছেন। সকাল 8:30টায় আওয়ামী লীগের পক্ষ থেকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের নেতৃত্বে একটি প্রতিনিধি দল এখানে ফুল দিয়ে গেছেন এবং এখনো বিভিন্ন স্কুল কলেজ থেকে এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, বিভিন্ন সাংস্কৃতিক অঙ্গন থেকে মানুষ আসছেন ফুল দিতে এবং তারা সকলেরই একটি আহ্বান যে আসলে যারা সেদিন শহীদ হয়েছিলেন সেই শহীদদের রক্তের বিনিময়ে আজ যে স্বাধীন বাংলাদেশ, তাদের এই রক্তের বিনিময়ে যেন সেই বাংলাদেশ বিনির্মাণ ভালোভাবে হতে পারে এবং অসাম্প্রদায়িক একটি বাংলাদেশ যেন প্রতিষ্ঠিত হয় এবং সকলেই সেই আহ্বান জানিয়েছেন। নিশি। শরীয়ত, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী শরীয়ত খান। 9 মাস রক্তক্ষয়ী যুদ্ধের পর বিজয়ের দ্বার প্রান্তে সেদিন বাঙালির স্বাধীনতার ইতিহাসে সবচেয়ে নির্মম ও বর্বরোচিত ঘটনা ঘটে। এদিন হত্যা করা হয় শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক সহ নানা পেশার শ্রেষ্ঠ বাঙালি সন্তানদের। অন্যদিকে এ সময় পাকিস্তানি বাহিনীর অত্যাচারের হাত থেকে ঢাকাকে মুক্ত করতে যুদ্ধ চালিয়ে যাচ্ছিলেন বাংলার সাহসী মুক্তি সেনারা। ৭১-এর বিশেষ এই দিনটি সম্পর্কে আরও জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। 14 ডিসেম্বর 1971 বাঙালির বিজয় শুধু সময়ের ব্যাপার মাত্র। মুক্তি ও মিত্রবাহিনীর আপ্রাণ সাহসিকতায় বাংলার অধিকাংশ অঞ্চলই এ সময় হানাদার মুক্ত। চারদিকে তখন চলছিল আসন্ন বিজয়কে বরণ করার প্রস্তুতি। কিন্তু ঠিক তখনই অকল্পনীয়ভাবে বাংলার মাটিতে রচিত হয় বিশ্বের ইতিহাসের সবচেয়ে ঘৃণ্য ও বর্বরচিত গণহত্যা।
পরাজয় নিশ্চিত জেনেও এদিন নিজেদের বর্বরতার আরও একটি ঘৃণ্য প্রমাণ দেয় রক্তপিপাসু পাক বাহিনী। পাক প্রশাসনের নির্দেশে বাঙালিকে মেধাশূন্য করতে পাক বাহিনী ও তাদের এদেশীয় দোসর আলবদর আল শামসরা দেশের বুদ্ধিজীবীদের একটি তালিকা তৈরি করে। সে অনুযায়ী এদিন নির্মমভাবে হত্যা করা হয় দেশের সূর্য সন্তানদের। নৃশংস এই হত্যাযজ্ঞের পর লাশ ফেলে দেয়া হয় রায়ের বাজার ও মিরপুর সহ বধ্যভূমিগুলোতে। আবার অনেকের লাশ গুমও করে দেয়া হয়। অন্যদিকে পাক বাহিনীর কোনো হিংস্র প্রচেষ্টাই দমিয়ে রাখতে পারছিল না বাংলার বীর যোদ্ধাদের। প্রতিটি ষড়যন্ত্রের যথোপযুক্ত জবাব দিয়ে অসীম সাহসে তারা এগিয়ে যাচ্ছিলেন চূড়ান্ত বিজয়ের দিকে। দেশের সব অঞ্চল শত্রুমুক্ত করে এ সময় তারা আক্রমণ চালান ঢাকায় অবস্থান করা শত্রু সেনাদের উপর। একের পর এক পরাজয়ে ধস নামে পাক বাহিনীর মনোবলে। বীর বাঙালির হাত থেকে পালানোর কোনো পথ না পেয়ে এ সময় তারা অস্ত্র সংবরণ করে আত্মসমর্পণের জন্য ব্যস্ত হয়ে পড়ে। নুসরাত জাহান সিনথি, আরটিভি। ৭১ সালের ২৫শে মার্চের পর থেকেই সারা দেশে গণহত্যার পাশাপাশি সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী নিধন চালাতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা। তবে পরাজয় টের পেয়ে ডিসেম্বরের শেষ ভাগে হত্যাকাণ্ড ভয়ঙ্কর রূপ নেয়। এসব হত্যাকাণ্ডে পাকিস্তানি বাহিনীকে সরাসরি সহযোগিতা করে জামায়াতে ইসলামী ও তার ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘ। স্বাধীনতার ৪৭ বছর পর রাষ্ট্রীয় তদন্তে এসব উঠে আসলেও বুদ্ধিজীবী হত্যার বিচার আটকে আছে কেবল আইনের সীমাবদ্ধতায়। বাকিটা শামীম আক্তারের রিপোর্টে। মহান মুক্তিযুদ্ধ চলাকালে জাতিকে মেধাশূন্য করতে ৯ মাস ধরেই বুদ্ধিজীবীদের ধরে ধরে হত্যা করতে থাকে পাক হানাদার বাহিনী। তবে স্বাধীনতার উষালগ্নে তা ভয়ঙ্কর রূপ নেয়। এই হত্যাকাণ্ডে পাকিস্তানিদের সহায়তা করে জামায়াতে ইসলাম ও দলটির ওই সময়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র সংঘের নেতাকর্মীদের নিয়ে গড়া রাজাকার, আলবদর ও আল শামস নামে বিশেষ কিলিং স্কোয়াড। ২৫শে মার্চের পরে থেকেই নিরবিচ্ছিন্নভাবে সারা দেশেই বেছে বেছে বুদ্ধিজীবী তাদেরকে বিভিন্ন একেবারে জেলা থেকে থানা মহকুমা পর্যায় পর্যন্ত পরিকল্পিতভাবে ধরে 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 হত্যা করা হয়। রাষ্ট্রীয় তদন্তে পাওয়া তথ্য প্রমাণের ভিত্তিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারে জামায়াতের সাবেক আমির, সেক্রেটারি জেনারেল ও চৌধুরী মঈনুদ্দিন ও আশরাফুজ্জামানের মামলার বিচারের রায়ে আদালতে দল হিসেবে জামায়াত ইসলামকে দায়ী করা হয়। তবে দেশের প্রচলিত আইনে দলের বিচারে সীমাবদ্ধতা থাকায় আটকে যায় বিচার। আইনের এই সীমাবদ্ধতার কারণে অপরাধী সংগঠনের কোনো শাস্তি প্রদান করা হয় নাই। ওই সংগঠনটাকে তার শাস্তি দেওয়ার জন্য সে নিষিদ্ধ হইতে পারে, তার স্থাবর অস্থাবর সমস্ত বিষয়ের প্রতি কনফিক্সেশন হতে পারে। ট্রাইব্যুনালের এই মন্তব্য কিন্তু আপিল বিভাগ থেকেও এখনো বহাল রয়েছে। ফলে দেশের সর্বোচ্চ আদালতও ট্রাইব্যুনালের এই মতামতের প্রতি একাত্মতাই ঘোষণা করেছে। আর আইনমন্ত্রী জানালেন, ফের ক্ষমতায় গেলে বুদ্ধিজীবী হত্যার বিচারটিও করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সব সময়ের কথা হচ্ছে যে এই বিচার হবে থ্রু ডিউ প্রসেস। এই আইনের মাধ্যমে অনেক বিচারই সম্পন্ন করেছি। আর আগামীতে যদি জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়ে আবারও জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী বানান, তাহলে আমি আপনাকে কথা দিতে পারি যে আইনি প্রক্রিয়া এটা চলমান থাকবে। সেটা ব্যক্তি হোক, দল হোক, সকলের ব্যাপারেই সত্য। মন্ত্রী আরও জানান, মানবতা বিরোধী অপরাধের বিচারে বর্তমান সরকার তাদের বিগত নির্বাচনী ইশতেহারের দেয়া কথা রেখেছে। নতুন করে নির্বাচিত হলে বাকি কাজগুলো শেষ করা হবে। আওয়ামী লীগ কোনোদিন আপোষ করবে না। শামীমা আক্তার, আরটিভি, ঢাকা। এবার মার্কুইস পাম্প নির্বাচনের খবর। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রত্যেক বরাদ্দের পরপরই উৎসবমুখর পরিবেশে গণসংযোগ, মিছিল, মাইকিং সবই করছেন প্রার্থীরা। বিজয়ী হতে দিচ্ছেন নানা প্রতিশ্রুতি। ক্ষমতাসীন দলের প্রার্থীরা আবার বিজয়ী হলে যেখানে ওয়াদা করছেন উন্নয়নের ধারা অব্যাহত রাখার, অন্যদিকে অন্যান্য দলের প্রার্থীরা ভোট চাইছেন আরও ভালো কিছু দেবার প্রত্যাশায়। শীত উপেক্ষা করে ভোট থেকে গভীর রাত পর্যন্ত চলছে এমন প্রচার প্রচারণা। এদিকে ভোটাররা মেলাচ্ছেন প্রার্থীদের বিগত বছরগুলোর কর্মকাণ্ডের হিসেব নিকেশ। হেভিওয়েট বা জনপ্রিয়তার বিচারে নয়, তারা চাইছেন বিজয়ী হবার পর এলাকার থেকে মানুষের দুঃখ কষ্ট দেখবেন এমন প্রার্থীকে
ভোট দেবেন তারা। প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা বলেছেন, 2014 সালে নির্বাচনের আগে পরিস্থিতি ঘোলাটে করার যে চেষ্টা ছিল একাদশ সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেও তা দেখা যাচ্ছে। যে সহিংসতাগুলো ঘটছে সেগুলো কেবল রাজনৈতিক নাকি নির্বাচন বানচালেরও তৎপরতা তা খতিয়ে দেখতে হবে। বৃহস্পতিবার সকালে নির্বাচন কমিশন ভবনে আইনশৃঙ্খলা বিষয়ক সমন্বয় সভায় তিনি এসব কথা জানিয়ে বলেন, ভোটের ভাগ্য সন্ত্রাসীদের হাতে ছেড়ে দেওয়া যাবে না। এজন্য গোলযোগ সৃষ্টিকারীদের তালিকা করে আইনের আওতায় আনতে হবে। তবে বিনা কারণে কাউকে গ্রেফতার বা হয়রানি না করতে আইনশৃঙ্খলা বাহিনীকে আহ্বান জানান সিইসি। নিরপেক্ষ পেশাদারিত্বের মানসিকতা নিয়ে দায়িত্ব পালন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও রিটার্নিং কর্মকর্তাদের নির্দেশও দেন তিনি। প্রজাতন্ত্রের প্রত্যেকটি বিভাগ আজ নির্বাচনের দায়িত্বে সম্পৃক্ত হয়েছেন। সংবিধানের আলোকে এবং গণপ্রতিনিধিত্ব আদেশ 1972-এর বিভিন্ন আদেশ বলে নির্বাচন পরিচালনার সিংহভাগ দায়িত্ব এখন আপনাদের হাতে। আর তা কেন্দ্রবিন্দু রয়েছেন পাশে থাকা রিটার্নিং অফিসার এবং এখানে যারা আসেন এই সেই সহকারী রিটার্নিং অফিসার এবং তারও বাইরে যারা আছেন প্রিজাইডিং অফিসারদের কাছে। আগামী প্রজন্মের জন্য একটি ক্ষুধা দারিদ্র্যমুক্ত আর মর্যাদার বাংলাদেশ করার অঙ্গীকার করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেই সাথে প্রতিশ্রুতিও দিলেন সন্ত্রাস, জঙ্গিবাদ, দুর্নীতিমুক্ত, শান্তিপূর্ণ দেশ করারও। বৃহস্পতিবার রাতে বিভিন্ন চ্যানেলে প্রচারিত তরুণ প্রজন্মের সাথে সরাসরি আলোচনা অনুষ্ঠান লেটস টক উইথ শেখ হাসিনা অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। মারুফ রেজার রিপোর্ট। আগামীর বাংলাদেশ নিয়ে কি ভাবছেন এই সময় তরুণ প্রজন্ম? একজন সরকার প্রধানের কাছে কি বা প্রত্যাশা কাঙ্ক্ষিত দেশ গড়বার, কিংবা বিপরীতে তরুণ প্রজন্মের কাছে আসছে দিনগুলোতে কি প্রতিশ্রুতি বা থাকছে দেশের প্রধান নীতি নির্ধারকের কাছে? আপা, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত জানাচ্ছি। আমারও ভালো লাগছে। এমন সব প্রশ্ন নিয়ে খোলামেলা আলোচনা করতেই আয়োজন লেটস টক উইথ শেখ হাসিনা। দেশের রাজনৈতিক ইতিহাসে প্রথমবারের মতো কোনো সরকার প্রধানকে নিয়ে ব্যতিক্রমী এই অনুষ্ঠানের আয়োজক আওয়ামী লীগের গবেষণা সংস্থা সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন, সিআরআই। আজকেও যে এই মুহূর্তে যে শিশুটি জন্মাবে সেও তো বাংলাদেশের ভবিষ্যৎ গড়ে তুলবে। তবে তাদের জন্য একটা সুন্দর সমাজ গড়ে রেখে যেতে চাই। আলোচনায় তরুণদের নানা প্রশ্নে উঠে আসে বঙ্গবন্ধু কন্যার ব্যক্তিগত সহ নানা জানা অজানা বিষয়। উঠে আসে ছোট্ট বাংলাদেশ নিয়ে বিশাল স্বপ্নের কথা। প্রধানমন্ত্রী হবার পর আমি যেটা চিন্তা করি যে আমি বাংলাদেশের জনগণের একজন কর্মী, তাদের জন্য কাজ করছি। ভয় পাইনি, কখনো ভয় পাবো না। আর যেহেতু সবসময় প্রস্তুত, যাই হোক মৃত্যুকে আলিঙ্গন করবার জন্য সবসময় প্রস্তুত। তো যতক্ষণ আমার শ্বাস আছে, যতক্ষণ আমি বেঁচে আছি, আমি একটা মুহূর্ত নষ্ট করতে চাই না। প্রতিটি মুহূর্ত মনে করি যে আমার দেশের জন্য কিছু কাজ করার দরকার। প্রধানমন্ত্রী বলেন, আগামীর বাংলাদেশ হবে তরুণদের কর্মক্ষেত্র তৈরির বিশাল ক্ষেত্র। সফলতা পাবে শিক্ষা, ব্যবসা, বাণিজ্য সহ সকল ক্ষেত্রে। আমি মনে করি বিশ্বে আমাদের বাংলাদেশের ছেলেমেয়েরা সব থেকে বেশি ট্যালেন্টেড। শুধু তাদের জন্য সুযোগ সৃষ্টি করে দেওয়া, তাদের মেধাটা বিকশিত হওয়ার সুযোগ, সেটাকে দেশের কাজে লাগাবার জন্য সুযোগ, সেই সুযোগটা, সেই পরিবেশটা তৈরি করে দেওয়া। তো সেটা আমি কিন্তু সেটাই চেষ্টা করে যাচ্ছি। কথা বলেন সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর উন্নয়নের কাতারে নিয়ে যাওয়া। জঙ্গিবাদ, সন্ত্রাস থাকলে পরে কোনোদিন কোনো দেশের আর্থসামাজিক উন্নতি হওয়া সম্ভব না। আমার দেশটাকে আমি ভালোবাসি, দেশটাকে উন্নতি করতে চাই এবং দেশটাকে সেভাবে করতে চাই। সেইভাবেই সবসময় প্রতিবাদ করেছি। হ্যাঁ, বোমা, গুলি, এত সামনাসামনিও গুলি করেছে আমাকে, বোমা মেরেছে অনেকবার। আমাদের মানুষগুলি এত ভালো, সাধারণ মানুষের যে ভালোবাসা পেয়েছি, আমি বলবো সেটাই আমার শক্তি, সেটাই আমার প্রেরণা। প্রায় ঘন্টা দুয়েকের এই খোলামেলা আলোচনায় অংশ নেন দেশের বিভিন্ন স্থান থেকে আসা নানা পেশার 150 তরুণ তরুণী। নিজেকে কারোর সঙ্গে তুলনা করতে যে নিজেকে ছোট করবে না। মারুফ রেজা, আরটিভি, ঢাকা। কেবল ধর্মীয়ভাবে নয়, প্রচলিত আইনেও আত্মহত্যার চেষ্টা শাস্তিযোগ্য অপরাধ। সহায়তাকারী বা প্ররোচনাকারীকে মুখোমুখি হতে হয় আরও কঠিন শাস্তির। আত্মহত্যার প্রবণতা রুখতে একা না থাকা, অতিরিক্ত পরিশ্রম না করা এবং আনন্দময় জীবনযাপনের পরামর্শ দিয়েছেন মনোবিজ্ঞানীরা। আত্মহত্যা নিয়ে নাজিব ফরাইজি ধারাবাহিক রিপোর্টের শেষ পর্ব আজ।
বছরের সবচেয়ে হৃদয় বিদারক আত্মহত্যার ঘটনা ব্রাহ্মণবাড়িয়ায়। নবজাতককে নিয়ে এক মা হাসপাতালের ছাদ থেকে লাফিয়ে পড়ে দুজনেই চিরবিদায় নেন। বছরের শুরুতে অভিশপ্ত এ পথে পা বাড়ান সাতক্ষীরার এমপি পুত্র অনিক আজিজ। কেবল বাংলাদেশ নয়, আত্মহত্যা নিয়ে উদ্বেগ আছে বিশ্বব্যাপী। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান মতে প্রতি বছর বিশ্বে ৮ লাখ মানুষ স্বেচ্ছামৃত্যুর পথে পা বাড়ান। এর মধ্যে ৭৯% ঘটে নিম্ন ও মধ্য আয়ের দেশে। সবচেয়ে বেশি আত্মহত্যার দেশ ইউরোপের লিথুনিয়া। বাংলাদেশের অবস্থান এই তালিকায় ১১৪তম। সংস্থাটির আশঙ্কা ২০২০ সাল নাগাদ বিশ্বে প্রতি বছর ১৫ লাখ মানুষ আত্মঘাতী হবে, আর আত্মহত্যার চেষ্টা করবে এর কমপক্ষে ১০ থেকে ২০ গুণ বেশি মানুষ। সব ধর্মেই আত্মহত্যাকে মহাপাপ হিসেবে নিষিদ্ধ করা হয়েছে। ইসলামে এর পরিণাম চিরস্থায়ী জাহান্নাম। দেশের আইনেও আত্মহত্যার চেষ্টাকারী অপরাধী আত্মহত্যার উদ্যোগ নেন এবং ব্যর্থ হন, সেক্ষেত্রে ওনার শাস্তি হবে 1 বছর পর্যন্ত জেল। এটি পেনাল কোডে ৩০৯ বলে দেওয়া আছে। কেউ আত্মহত্যা করেছেন কিন্তু তাকে প্রভোগ করেছেন অন্যরা, প্ররোচনার শাস্তি হিসাবে 10 বছর পর্যন্ত জেল এবং জরিমানা হতে পারে। আর এই মনোবিজ্ঞানী বলছেন, জীবনের উদ্দেশ্য বুঝতে পারলে এ পথে পা বাড়াবে না কেউ। ক্যারিয়ার চয়েস, বন্ধু চয়েস, জীবনসাথী চয়েস, এগুলো যেন মানুষ স্মুথলি করতে পারে এবং যেন জীবনে স্যাটিসফ্যাকশনটা থাকে। কাজ করতে গিয়ে যেন জীবনের সমস্ত সময় চলে না যায়। সহনশীল মনোভাব, নিজেকে হ্যাপি করার একাধিক উপায় খুঁজে পেতে হবে। আমি একভাবেই পাবো তা না হলে আমার জীবনটা অর্থহীন। মেন্টাল হেলথ কেয়ারের ফেসিলিটিস বাড়ানো, আর একটা হতে পারে যে সুইসাইড প্রিভেনশনের জন্য প্রোগ্রাম নেওয়া, একটা ফোন নাম্বার কিংবা জায়গা যেখানে গেলে কথা বলতে পারবে। তার মতে বিষণ্ণতা ও হতাশা সহ মানসিক রোগে আক্রান্তদের যথাযথ চিকিৎসা দেয়া গেলে আত্মহত্যার প্রবণতা কমবে। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। দর্শক, এবার সংবাদ বিরতি নিচ্ছি, ফিরে এসে আরো যা থাকছে। রাজধানীর শ্যামলীতে পিকআপ ভ্যানের চাপায় 2 মোটরসাইকেল আরোহী নিহত। এবং ইউরোপা লিগে জয় পেয়েছে আর্সেনাল, সেলসবুর্গ, বোর্ডেক্স, অলিম্পিয়াকোস, ভিয়ারিয়াল ও সেভিয়া। দর্শক, সকালের সংবাদ দেখছেন RTVতে, আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। সারা দেশে জমে উঠেছে নির্বাচনী প্রচার। প্রতীক বরাদ্দের পরপরই উৎসবমুখর পরিবেশে গণসংযোগ, মিছিল, মাইকিং সবই করছেন প্রার্থীরা। দর্শক, ভোটের মাঠের খবর জানাতে পটুয়াখালী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী মুফতি সালাউদ্দিন। সালাউদ্দিন, পটুয়াখালীতে নির্বাচনী প্রচারণার কি খবর আছে আপনার কাছে? হ্যালো, পটুয়াখালীর 4টি আসনে 20 জন প্রার্থী তাদের নির্বাচনী মাঠে নেমেছেন। এর ভিতরে পটুয়াখালী 1 আসনে 6 জন, পটুয়াখালী 2 আসনে 4 জন, পটুয়াখালী 3 আসনে 4 জন এবং পটুয়াখালী 4 আসনে 6 জন প্রার্থী ভোট যুদ্ধে নেমেছেন। পটুয়াখালীতে এখন সর্বত্র নির্বাচনী উৎসবের আমেজ বিরাজ করছে। প্রার্থীরা সর্বত্র গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। বিশেষ করে বাংলাদেশের বৃহত্তর 2টি রাজনৈতিক দল আওয়ামী লীগ এবং বিএনপির প্রার্থীরা প্রতিটি গ্রামে গ্রামে তাদের গণসংযোগ চালাচ্ছেন, উঠান বৈঠক করছেন।
আমরা এই দেখতে পাচ্ছি যে সর্বত্র মানুষের ভিতরে, সাধারণ মানুষের ভিতরে নির্বাচনী আমেজ বিরাজ করছে এবং গ্রামে গঞ্জে জনপদ এখন নির্বাচনী উৎসব বিরাজ করছে। আমরা এ পর্যন্ত যত করে জেনেছি তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতি মোটামুটি ভালো আছে, নির্বাচনী পরিবেশ সুন্দর আছেন। যদিও বিএনপির পক্ষ থেকে দাবি করা হচ্ছে যে তাদের প্রচারণায় এবং তাদের কর্মীদের বিভিন্ন রকমের বাধা সৃষ্টি করছেন, কিন্তু প্রশাসনের পক্ষ থেকে এবং আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের অভিযোগ প্রত্যাখ্যান করা হয়েছে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ অবস্থা। সালাউদ্দিন, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, পটুয়াখালী থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মুফতি সালাউদ্দিন। রাজধানী শ্যামলীতে পিকআপ ভ্যানের চাপায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহতরা হলেন সাকিবুল ইসলাম ও তায়েব। প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত 11টায় সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের সামনের রাস্তায় এই ঘটনা ঘটে। ইউটার্ন করার সময় একটি পিকআপ ভ্যান তাদের উপর তুলে দেয় এবং ঘটনাস্থলেই তায়েব নামের একজন মারা যান। পরে সাকিবকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে আনা হলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন। সাকিবুল ইসলাম আকাশ ও তেজগাঁ কলেজ থেকে এবার ফাইনাল ইয়ার বিবিএ কমপ্লিট করলো। ডাক্তাররা বললো যে নিয়ে আসার 20 মিনিট আগে মারা গেছে। শ্যামলী ইউটার্ন একটা আছে, ওরাও যাচ্ছিল, ক্রস করতেছিল, একটা কাভার্ড ভ্যানও ক্রস করতেছিল, তখন ওরা ওদের কাভার্ড ভ্যান উঠাই দিচ্ছে ওদের উপরে। লেমন খেলার সংবাদ। 3 ম্যাচ ওয়ানডে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে আজ ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হবে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে খেলা শুরু হবে বাংলাদেশ সময় দুপুর 12টায়। মিরপুরে 3 ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথমটিতে 5 উইকেটে জিতে 1-0 এগিয়ে যায় বাংলাদেশ। তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় সফরকারীরা। ফলে তৃতীয় শেষ ওয়ানডে ম্যাচটি পরিণত হয়েছে ফাইনালে। জয় দিয়ে এই সিরিজ শেষ করতে চায় টাইগাররা। সে লক্ষ্যে একাদশেও আসতে পারে পরিবর্তন। এদিকে টানা তৃতীয় ওয়ানডে সিরিজ জয়ের হাতছানি রয়েছে বাংলাদেশের সামনে। সিলেটে ওয়েস্ট ইন্ডিজকে হারাতে পারলে এই টানা 3টি সিরিজ জয়ের গৌরব অর্জন করবে টাইগাররা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের ঘরের মাঠে এবং নিজেদের মাটিতে জিম্বাবুয়ের বিপক্ষে টানা ওয়ানডে সিরিজে জয়লাভ করে মাশরাফি বাহিনী। সকালে সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শহীদ বুদ্ধিজীবী দিবস আজ। বাঙালিকে মেধা শূন্য করতে হত্যা করা হয় জাতির শ্রেষ্ঠ সন্তানদের, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রীর শ্রদ্ধা। সুপরিকল্পিতভাবে বুদ্ধিজীবী নিধন চালাতে থাকে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা, বিচার আটকে আছে আইনি সীমাবদ্ধতায়। উৎসব মুখর পরিবেশে চলছে একাদশ সংসদ নির্বাচনের প্রচারণা। গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। এবং সিরিজ নির্ধারণী ওয়ানডেতে আজ সিলেটে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। খেলা শুরু দুপুর 12টায়। দর্শক, সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভি সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।